যেই মুহূর্তে মার্কেটে আমাদের সবচেয়ে হতাশার পিক মুহূর্তে আমরা আছি, সেই সময় মার্কেটে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা চলে আসে। যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের মাঝে মাঝে মনে হয় যে এই মার্কেট আমাদেরকে কি দিল। এবং আমরা সবসময় এটা এখন চিন্তা করতেছি যে আমাদের যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটা যতটা দাম গেছে, কোনো কারণে মার্কেট থেকে যদি টাকাটা বের করে নিতে পারি তাহলে আর এই মার্কেটে এন্ট্রি নিব না, এই মার্কেটের দিকে ঘুরেও তাকাবো না। এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই হচ্ছে মিম কয়েন। এবং মিম কয়েনের আদ্যপান্ত, মিম কয়েন কীভাবে রাগফুল করে, মিম কয়েন রাগফুল থেকে কিভাবে বাঁচবেন, এবং মিম কয়েনের সব কিছু বিশ্লেষণ করব। এবং গত যে ফেমাস মানুষেরা মিম কয়েন তৈরি করছে সেই মিম কয়েনের অবস্থাগুলো কী কী, সেই রিপোর্টটাও আমরা আজকে দেখব। সো চলুন প্রথমে তো শুরু করি কিছু নতুন ঘটনা দিয়ে, যেই ঘটনাটা খুব আসলে মানুষের মধ্যে একটা ব্যথিত একটা চিন্তা দাঁড়িয়ে গেছে। দ্য লিব্রা টিম এটা অলমোস্ট 107 মিলিয়ন টাকা মানে এটা বের করে নিয়ে নিছে। সো 107 মিলিয়ন ইউএস ডলার মানে এটা তো অনেক বড় পরিমাণের একটা টাকা। সো এইখানে যারা আমরা ইনভেস্ট করতেছি তাদের যে এত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যে এই জায়গায় নষ্ট হচ্ছে, এটার মূলত কারণেই হচ্ছে মিম কয়েন। এবং যখন আমরা দেখি যে এই মিম কয়েনগুলোতে জড়িত থাকে বড় বড় ফেমাস মানুষ, ট্রাম্পের মতো মানুষ, ইলন মাস্কের মতো মানুষ, অ্যান্ড্রু টেট এবং আরও বড় বড় বিখ্যাত মানুষ, বিশেষ করে এই মানুষেরা যেটাকে টার্গেট করে সেটা হচ্ছে আপনার টুইটার। এবং টুইটারে কিন্তু তারা এই বিষয়টাকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যায় এবং মিম কয়েন তৈরি করে। যেমন হোয়াকথু নামে একটা গাল আছে, আপনারা যারা এই মেয়েটাকে চিনেন হয়তো বা অনেকে চিনেন, হয়তো বা চিনেন না, তার সম্পর্কে বলি। ইনি কিন্তু টুইটারে এমন একটা ফেমাস একটা সময় হয়েছিলেন যার কারণে কিন্তু ইলন মাস্কও ইনাকে নিয়ে টুইট করছিলেন, এবং যার পরবর্তীতে তিনি একটা কয়েন নিয়ে আসেন, সেটা হচ্ছে হোয়াকথু নামে একটা কয়েন। এবং যেই কয়েনটা কিন্তু মোটামুটি বড় পরিমাণে একটা ফ্রড করে এই জায়গাটা থেকে চলে যায়। সো ড্যাডি নামে একটা কয়েন আসছে, সেই ড্যাডি কয়েনও যদি আপনারা জানেন সেটা হচ্ছে অ্যান্ড্রু টেটের কয়েন। সেই কয়েনটাও কিন্তু মোটামুটি একটা ফ্রড করে মানুষের সাথে মার্কেট থেকে চলে যায় বা মার্কেটে থাকে নিচের দিকে একেবারে পড়ে থাকে। সো কী কারণে এই ফেমাস মানুষেরা তারা বারবার মিম কয়েন নিয়ে আসতেছে? আসলে লাভটা কার এখানে, তাদের লাভ নাকি আমাদের লাভ? চলুন একটু গবেষণা করা যায়। যদি দেখা যায় প্রথম অবস্থায় সেই বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে বাইন্যান্সের একটা রিপোর্ট আছে যে সেলিব্রিটি মিম কয়েন প্লাগ 94% ফ্রম পিক ভ্যালুজ অন অ্যান অ্যাভারেজ ডাটা। মানে তাদের পিক যে ভ্যালুটা ছিল, যেই ভ্যালুতে ট্রেড করতো, সেই ভ্যালু থেকে 94% যে মার্কেটকে বা তাদের ট্রেড যে ভ্যালুটা সেটা কমে যায় 94%। আপনারা চিন্তা করতে পারেন একটা কয়েনের ভ্যালু কমে যায় 94%। মানে একটা কয়েনে আপনি যদি $1 ইনভেস্ট করেন সেখান থেকে 94 সেন্ট উধাও হয়ে যায়, মাত্র 6 সেন্ট থাকে। সো এই জায়গাটাতে লাভটা কার? এই জায়গাটাতে লাভটা তাদেরই, সেলিব্রিটিদেরই লাভ। এই জায়গায় আমাদের কোনো এই জায়গায় লাভ হয় না। আমরা এই জায়গাটাকে টাকা লুজ করি এবং সেলিব্রিটি ওই টাকাগুলা নিয়ে তাদের লাইফস্টাইল চালায়, তাতে তারা কিন্তু বড় বড় বা মোটা মোটা টাকা এখান থেকে নিয়ে যায়। বাট ওভারঅল যে ক্ষতিটা হয় সেটা কিন্তু আমাদেরই হয়, কারণ এই জায়গায় আমরা ইনভেস্ট করি। তবে মিম কয়েন মানুষকে কিভাবে অ্যাট্রাকটিভ করে, মিম কয়েনের কারণেই ক্রিপ্টো মার্কেটের কি জোয়ার আসে সেটাও একটু আলোচনা করা যাক। যদি মিম কয়েনের মার্কেটের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মিম কয়েন কিন্তু এই জায়গাটাতে যেই স্ট্রং একটা বেস নিয়ে আসে সেটা হচ্ছে পজিটিভ যে ভাইব একটা আছে মিম কয়েনের। কিন্তু এটার বিষয়ে আমি বলি, সেই পজিটিভ ভাইবটা হচ্ছে যে ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডপশন, মানে মানুষের মধ্যে অ্যাডপশন তৈরি করে বেশি, সেটা হচ্ছে মিম কয়েন। আমি যদি বাংলাদেশিদের কথা বলি বা ইন্ডিয়ান মানুষদের কথা বলি, সেক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেই লক্ষ্যটা হচ্ছে মিম কয়েনের কারণেই আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট চিনছি। যেমন হ্যামস্টার কয়েন, ডগস কয়েন, নট কয়েন, এই কয়েনগুলো যেগুলো মিম কয়েন, এই কয়েনগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানতে পারছি। এবং দেখুন এটার কারণে কিন্তু আমরা সবচেয়ে বেশি ধরাটা খাই। এই জায়গাটাতে তাদের কমিউনিটি ছাড়া মিম কয়েনের আর কিচ্ছু নেই। মিম কয়েন আর নাথিং, মিম কয়েন আর নাথিং, মানে মিম কয়েন এখানে কিচ্ছুই না, শুধুমাত্র তার কি কমিউনিটি। তাছাড়া এই জায়গায় ওর না কোনো ইউজ কেস আছে, না কোনো ফান্ডামেন্টাল ইস্যু আছে, কোনো কিছুই নেই। সো এই যে নেগেটিভিটি বিষয়গুলো আছে, মিম কয়েন আসলে
মার্কেটের ভলাটিলিটি আসে কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি একটু পর। সো তার আগে দেখি যে এই যে মিম কয়েনগুলো আছে, মিম কয়েনের কারণে যে আমরা এই মার্কেটগুলোতে আসতেছি, যার ফলে আমাদের মার্কেট একেবারে লজের দিকে নিয়ে যায়, বা আমাদের যে পোর্টফোলিও আছে বা আমাদের যে হাতে টাকা থাকে সেই টাকাটা কিন্তু পুরোপুরি নিয়ে যায়, এবং যেটার ফলস্বরূপ কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে একটা গালি দিই বা স্ক্যাম বলে একটা উড়াই দিই। সো রাগ পুল নিয়ে একটু আলোচনা করি। রাগ পুলটা হচ্ছে মিম কয়েন বা যে কোনো বিষয়ের উপর যে রাগ পুলটা হয় বা রাগ পুলটা কী জিনিস, বিশেষ করে মিম কয়েনে দেখা যায় এই বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই আপনারা পুরো এই যে রাগ পুল বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই রাগ পুল ইজ যে scenario in the cryptocurrency world where developer abandon a project after raising asset। মানে এই রাগফুল এই সিনারিও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে তারা যখন যে ডেভেলপাররা আছে তাদের যখন ফান্ড বা তারা যখন মানিটা পেয়ে যায়, তাদের প্রফিট সহ পেয়ে যায়, তখন কিন্তু ওই প্রজেক্টটা পরিত্যাগ করে। যে কোনো একটা কয়েন ধরুন, যেমন লিভার্ট আমি কয়েনটা যদি বলি, এই 2-1 দিনের কয়েন এখানে $1 এখানে অল টাইম হাই ক্রিয়েট করে, সেখান থেকে 2 দিন আগে অল টাইম হাই ক্রিয়েট করে সেখান থেকে 65 থেকে 67% নিচের দিকে আছে। এটা ভাবা যায়। তার মানে এই জায়গায় ডেভেলপার যারা আছে তারা কিন্তু অলরেডি তাদের ফান্ড রাইজ করে নিয়েছে, এখান থেকে তারা মার্কেট থেকে বের হয়ে গেছে অলরেডি। সো রাগ পুলটা আসলে কি, কিভাবে বুঝবো রাগ পুলটা কিভাবে হয় সেই বিষয়টা একটু লক্ষ্য করি। রাগ পুল ক্যান occur in various forms including liquidity pools, fake project, pump and dump scheme, and exit. Avoid rug pools through research, security, audit, community। আচ্ছা, এটা পরে আসতেছি, আগে দেখি যে রাগ পুলটা কিভাবে হইতেছে। লিকুইডিটি পুলসটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে বায়ারের চাইতে সেলারের সংখ্যা বেশি থাকে। এক কথায় যদি সহজ বাংলায় বলি সেটা হচ্ছে লিকুইডিটি পুলস। এবং ফ্যাক প্রজেক্ট কি অনেক দেখি, যেমন হকথুর কথা বললাম আমি, যেটা ফ্যাক প্রজেক্ট, তার যে ফেমটা ইউজ করে সেখানে প্রজেক্ট তৈরি করছে এবং গত কয়েকদিনের মধ্যে তার টাকাটা ওই জায়গাটাতে ফান্ড রাইজ করে সেখান থেকে কিন্তু বের হয়ে চলে আসে, মানে প্রজেক্টটা পরিত্যাগ করছে। পাম্প অ্যান্ড ডাম্প, এই পাম্প অ্যান্ড ডাম্প বিষয়টা আসলে আমাদেরকে বুঝতে হবে। হঠাৎ করে একটা কয়েন পাম্প করলো এবং নিচের দিকে চলে আসলো খুব দ্রুত, শর্টকাট। যেমন এই লিভরা কয়েনটাই আমি যদি দেখি, এটা 1-2 দিনের মধ্যে 60% 70% ডাম্প করছে। এটা আসলে মানা যায়। যারা এখানে 67 সেন্টে বা 54 সেন্টে বা 70 সেন্টে ইনভেস্ট করছেন তাদের কিন্তু পোর্টফোলিও অলরেডি অনেকটাই নিচের দিকে চলে আসে, যেটা হতাশার আসলে। এবং এই বিষয়গুলোই কিন্তু রাগ পুল। এবং টিম এক্সিট কখন করে, যখন দেখতেছে যে আসলে হঠাৎ করে এই যে টোকেনটা আছে সেই টোকেন থেকে তাদের মোটামুটি ফান্ড সেটা বের করে নিতে পারছে, তারা প্রফিটে আছে, তখন তারা এই প্রজেক্টটা এক্সিট করে, এই প্রজেক্ট থেকে তারা লিভ নেয়। সো এখন এগুলো প্রজেক্ট থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে এই প্রজেক্টগুলো করবেন সেই বিষয়টা আমি বলি। এটা অবশ্যই অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক সুন্দর একটা টপিকস, যেই টপিকসটা সবার কিন্তু জানা উচিত। থ্রু রিসার্চ করতে হবে, যে বিষয়টা আমি এর আগেও থেকে বলতেছি যে রিসার্চ ছাড়া আসলে কোনো কয়েনে ইনভেস্ট করা উচিত না। ইনভেস্টিগেট দ্য প্রজেক্ট টিম, টেকনোলজি, গোলস অ্যান্ড কমিউনিটি বিফোর পার্টিসিপেটিং। মানে একটা কয়েনে পার্টিসিপেট করার আগে বা ইনভেস্ট করার আগে অবশ্যই ইনভেস্টিগেশন করবেন যে প্রজেক্টটা টিমগুলোতে কারা আছে, তাদের টেকনোলজি কি, তাদের গোলটা কি। হ্যাঁ, যে বিষয়টা গোল মানে তাদের ফিউচারে তারা কি করতে চাচ্ছে, আসলে তারা কি নিয়ে আগাচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে কোনো সময় যে কোনো কয়েনে ইনভেস্ট করি, যে কেউ যে কোনো কয়েনে ইনভেস্ট করতে বললো যে এটা অনেক দূর যাবে, এটা অমুক যাবে তমুক যাবে, বাট অবশ্যই যে কেউ বললো তারপরও আপনি একটা কয়েনে ইনভেস্ট করার আগে সেই কয়েনের প্রজেক্ট অবশ্যই চেক করে নেবেন। সো সিকিউরিটি একটা অডিট আছে, রেপুটেবল প্রজেক্ট অফেন আন্ডারগো থার্ড পার্টি সিকিউরিটি অডিট, চেক ইফ দ্য প্রজেক্ট হ্যাজ বিন অডিট অ্যান্ড রিভিউ দ্য অডিট রিপোর্ট ফর ভালনারেবিলিটিস। সো দেখুন, একটা অডিট হয় প্রত্যেকটা কয়েনের মধ্যে, বিশেষ করে যে কয়েনগুলো অডিট পাস করে
পাস করে, যেগুলার সিকিউরিটি কোনো ইস্যু নেই, সেই কয়েনগুলোতেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। এবং বাসে বাসে আপনার তো 100টা বা 200টা কয়েনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি 10টা কয়েন হাতে ধরুন এবং এই 10টা কয়েনে ইনভেস্ট করার চিন্তা করুন। আমার মনে হয় তাতে সবচেয়ে বেশ। কমিউনিটি এঙ্গেজমেন্ট, এখন কমিউনিটি অবশ্যই দরকার আছে। যখন একটা কয়েনে ইনভেস্ট করতেছেন, কমিউনিটি আসলে কি বলতেছে বা কমিউনিটির টার্গেট কি, তাদের ভিশন কি, মিশন কি, সেই বিষয়গুলো কমিউনিটির সাথে যোগাযোগ করারও চিন্তা ভাবনা করবেন বা চেষ্টা করবেন যে কমিউনিটির সাথে একটু দেখি কমিউনিটিতে তারা কি বলতেছে, তারা কিভাবে কাজ করতেছে না করতেছে। এবং এই জায়গায় কিন্তু ওয়ার্নিং সিন দ্য বিগ কোশন অফ রিয়েলিস্টিক রিটার্ন অ্যান্ড এলস। এই যে এই বিষয়টা একটু মাথায় নেন যে আনরিয়েলিস্টিক রিটার্ন। দেখুন, আনরিয়েলিস্টিক রিটার্নটা কি জিনিস জানেন? আমরা যখন চিন্তা করি যে আমার 1 টাকায় 1000 টাকা কখন হবে, এটা আনরিয়েলিস্টিক ভাই। এবং যারা এই কথাটা বলে যে আপনার 1 টাকা 1000 টাকা করে দিব, এই কয়েনটাতে ইনভেস্ট করুন, বা 1000 টাকা 1 লক্ষ টাকা হয়ে যাবে, এই কয়েনটাতে ইনভেস্ট করুন, এটা আনরিয়েলিস্টিক রিটার্ন। এটা কখনো পসিবল না। এবং ওই কয়েনগুলো থেকে দূরে থাকুন, ওগুলাই হচ্ছে স্ক্যাম কয়েন। সো এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে বিষয়গুলো আমি এখন বললাম, প্রত্যেকটা বিষয় বললাম, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনাদের নজরে রাখতে হবে। যখন আপনারা ইনভেস্ট করবেন তার আগে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এই যে লিব্রা কয়েনটা নিয়ে আলোচনা করলাম, যে লিব্রা কয়েনের অবস্থান কি এবং সিচুয়েশন কি একটু দেখুন। এবং এই জায়গায় যিনি বলছেন যে আশ ক্রিপ্টো, যে আই রিপিট, নেভার বাই এ সেলিব্রিটি কোল্ড টোকেন, ইট অলওয়েজ গোন জিরো। সব সময় মানে জিরোর দিকেই ধাবিত হয়। এটা